আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব হুতিদের 28 ড্রোন ধ্বংস করল জোট বাহিনী। জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা আরও 85, প্রাণহানি ছাড়ালো 31,000। এদিকে গাজাকে নীরবে দুই ভাগে ভাগ করল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হুতিদের 28 ড্রোন ধ্বংস করল জোট বাহিনী। ইয়েমেনের থেকে সোরা হুতিদের 28টি ড্রোন ধ্বংস করেছে ব্রিটিশ ও মার্কিন ফরাসি নৌবাহিনী। যুক্তরাষ্ট্র বলেছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর বড় আকারে আক্রমণের হুমকি চিহ্নিত করার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে তারা। মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হুতিদের হামলায় কোনো মার্কিন বা জোট বাহিনীর সামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং বাণিজ্যিক জাহাজের কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছেন, রয়্যাল নেভি ফ্রিগেট HMS রিচমন্ড গত শুক্রবার রাতে হুতিদের নিক্ষেপ করা দুটি ড্রোন ভূপাতিত করেছেন। যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্ররা মানুষের জীবন বাঁচাতে এবং নৌ চলাচলের জন্য স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় কাজ করে যাবেন তারা। হুতি গোষ্ঠী বলেছে, প্রোপেল ফরচুন নামে একটি বাণিজ্যিক জাহাজ এবং বেশ কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা। লোহিত সাগরে হুতিদের এই হামলা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে এবং অনেকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলে পশ্চিমাদের দাবি। হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোটের পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এদিকে গাজায় নিহত আরও 85, প্রাণহানি ছাড়ালো 31,000। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর আগ্রাসনের ফলে 85,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 31,000-এরও বেশি। ইসরায়েলের এই হামলায় নিহতদের 32%ই নারী ও শিশু রয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 72,000-এরও বেশি ফিলিস্তিনি। আজ মঙ্গলবার 12 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এবং গত 24 ঘন্টায় সেখানে অন্তত 85 ফিলিস্তিনি নিহত এবং আরও 130 জন আহত হয়েছেন বলে মঙ্গলবার ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার পরিবারগুলোর উপর 8টি গণহত্যা চালিয়েছে। এতে করে 24 ঘন্টায় 85 জন শহীদ এবং আরও 130 জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। গাজায় অপুষ্টির মৃতের সংখ্যা বেড়ে 25 জনে পৌঁছেছে বলে উল্লেখ করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার ইসরায়েলি আগ্রাসনে নিহতের 72%ই নারী ও শিশু রয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতের অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ অব্যাহত রেখেছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে অন্তত 31,045 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ মানুষই নারী ও শিশু। এছাড়া হামলায় আরও 72,654 জন আহত হয়েছেন। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্তীয় হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা ও স্থল হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি এই আগ্রাসনের ফলে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে পড়েছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণের ফলে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে অবস্থান করছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনো না কোনো আশ্রয় ছাড়াই বসবাস করছেন এবং প্রয়োজনের তুলনায় খুব কম ত্রাণবাহী ট্রাক ওই অঞ্চলে প্রবেশ করছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযুক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এক অন্তর্বর্তী রায় এই আদালত তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এদিকে নীরবে গাজাকে দুই ভাগ করল ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার মাঝ বরাবর নতুন একটি রাস্তা তৈরি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রাস্তাটি পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়ে দুই ভাগে ভাগ করেছে গাজা। সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা একটি ছবিতে বিষয়টি ধরা পড়েছে। ইসরায়েলের দাবি, শুধু এই পণ্য ও ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে এই রাস্তাটি।
তবে অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে বলেছেন রাস্তাটিকে একটি স্থায়ী অবকাঠামো হিসেবে রূপ দিতে পারে ইসরায়েল। তাদের আশঙ্কা রাস্তাটিকে হয়তো একটি প্রাচীর হিসেবে ব্যবহার করা হতে পারে, যেন ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাসস্থানের জন্য আর ফিরে যেতে না পারেন। গাজার নিয়ন্ত্রণ ধরে রাখার ব্যাপারে ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটি অংশ হতে পারে রাস্তাটি। নির্মিত নতুন রাস্তাটি নাহাল অজ কিবুৎজের নিকটবর্তী ইসরায়েল গাজা সীমান্তের প্রাচীর থেকে শুরু হয়ে গাজার উপর দিয়ে গিয়ে পশ্চিম উপকূলের এলাকায় গিয়ে শেষ হয়েছে। ছোট ছোট আরও অনেক রাস্তা গাজার পূর্ব ও পশ্চিম অঞ্চলকে যুক্ত করলেও তৈরি নতুন রাস্তাটি একেবারে সোজাসুজি গিয়ে দুই ভাগে ভাগ করেছে গাজাকে। বিসিবির বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখানো হয় নির্মিত রাস্তাটি অন্যান্য রাস্তার সঙ্গে সংযুক্ত করতে 5 কিলোমিটার বেশি রাস্তা নতুন করে তৈরি করেছে ইসরায়েলি বাহিনী। গাজার পূর্বাঞ্চল থেকে এই রাস্তাটির প্রথম অংশ নির্মাণ শুরু হয় গত অক্টোবরের শেষ ও নভেম্বরের শুরুর মাঝামাঝি সময়ে, কিন্তু রাস্তাটির বেশিরভাগ অংশই তৈরি হয়েছে ফেব্রুয়ারি ও মার্চের প্রথম দিকে। ছবি বিশ্লেষণ করলে দেখা যায় রাস্তাটির পাশে যেসব ভবন ছিল সেগুলো গত ডিসেম্বর মাসের শেষ থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত সময় গুড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক একজন কর্মকর্তা জানান, নতুন রাস্তাটির মাধ্যমে ইসরায়েলের জন্য গাজার ভেতরে প্রবেশ ও বের হতে সুবিধা হবে, কারণ গাজার পূর্ণ প্রতিরক্ষা, নিরাপত্তা ও সব ধরনের দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজার বিষয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য গাজা নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে বলে ইসরায়েল জানিয়েছে। নবনির্মিত রাস্তাটি সেই পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা নিয়ে ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কৌশল এমন হলে তা বিতর্ক আরও উস্কে দিবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ায় মুসলমানদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের সহিংসতা ছড়িয়ে পড়েছে। রমজানে আল আকসা মসজিদে যাতায়াত ও পরিদর্শনের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। তবে ইসরায়েল দাবি করছে হামাস রমজান মাসে এই অঞ্চলটি অস্থিতি রাখার চেষ্টা করবে, যা কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে। আল আকসা হলো ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এই জায়গাটিকে ইহুদিরা তাদের পবিত্রতম স্থান বলে মনে করেন, যা তাদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। কখনো কখনো এই জায়গাটি ইসরায়েলের ফিলিস্তিনি সংঘর্ষের ফ্ল্যাশ পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই সপ্তাহে আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনের সময় সেখানকার পরিবেশ শান্ত দেখা গিয়েছে, কিন্তু ফিলিস্তিনিদের মনে চিন্তা ছিল যুদ্ধ নিয়ে। লোকেরা নিয়মিত রমজানের ঐতিহ্য উৎপাদন ও উপভোগ করতে পছন্দ করেন, কিন্তু এবছর আর কিছুই হবে না, অনেকটা কষ্ট নিয়ে কথা বলছিলেন আয়াত নামের একজন নারী। রোজার শুরুতে 40 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। যদিও মিশরের একটি সূত্র বলেছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চুক্তি পৌঁছাতে তারা হামাস প্রতিনিধিদের সঙ্গে দেখা করবে। ইসরায়েল বলেছে তাদের গোয়েন্দা প্রধান মার্কিন প্রতিপক্ষের সঙ্গে দেখা করেছেন, কারণ তারা কয়েক ডজন বন্দীকে মুক্ত করে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে, সেখানে বলা হয় হামাস তার অবস্থানে অটল রয়েছে, তারা আসলে কোনো চুক্তিতে আগ্রহী নয়। এদিকে আল আকসা মসজিদ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছে ইসরায়েলি পুলিশ। মসজিদ কমপ্লেক্সের প্রতিটি গেটে কন্ট্রোল অ্যাক্সেস চালু করা হয়েছে। 1967 সালের যুদ্ধের মাধ্যমে ইসরায়েল এই অংশসহ পূর্ব জেরুজালেম দখল করে, তাই এই স্থানটি ফিলিস্তিনিদের কাছে সংগ্রামের একটি প্রতীক হয়ে উঠেছে। এখানে প্রায়ই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার বেশিরভাগই হয় রমজানের মাসেই। এই জায়গাটিকে ইহুদিরা তাদের পবিত্রতম স্থান বলে মনে করলেও তাদের এখানে ধর্মীয় প্রার্থনা করার অনুমতি নেই, তারা শুধু জায়গাটিতে প্রবেশ করতে পারেন। 2021 সালের মে মাসে আল আকসায় সহিংসতা জেরুজালেমের উত্তেজনা বৃদ্ধি পায়। ওই ঘটনার জেরে হামাস তখন জেরুজালেম রকেট নিক্ষেপ করে, তখন গাজায় ছোটখাটো একটা যুদ্ধও হয়। এই নিয়ে আরব বিশ্ব ও ইসরায়েলিদের মধ্যে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এবছর রোজার মাস কিভাবে কাটবে তার উপর নির্ভর করছে ইসরায়েলের উপর, কারণ তারা কি ধরনের উদ্যোগ বা কৌশল নেবে সেটি এখনো স্পষ্ট নয়।